লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার বাহিনীর আগ্রাসনে নিহত ২৮ ফিলিস্তিনি, আহত ৭৭। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় শিশুসহ নিহত ২৬, আহত অন্তত ৯০। সীমান্তের কাছে ১০,০০০ সেনা মোতায়েন পোল্যান্ডের। সংঘাত বন্ধে এরদোয়ান-জেলেনস্কি বৈঠক। নির্বাচনের আগে উত্তপ্ত মিয়ানমার, বিদ্রোহীদের দমনে বিভিন্ন অঞ্চলে সেনা বাড়াচ্ছে জান্তা সরকার। হাতছাড়া হওয়া এলাকা পুনরুদ্ধারে অভিযান। ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর শঙ্কা পাক প্রতিরক্ষা মন্ত্রীর। সতর্ক ইসলামাবাদ, মে মাসের সংঘাতে পাকিস্তান জয়ী, মার্কিন কংগ্রেসের রিপোর্ট। এবং তিক্ততা ভুলে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়রের সঙ্গে বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবারের আলোচনায় শহরের অর্থনৈতিক সংকট তুলে ধরবেন মামদানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গাজা সিটি ও খান ইউনিসে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও ২৮ ফিলিস্তিনির, আহত ৭৭ জন। ইসরায়েলের দাবি, হামাসের সদস্যরা সেনাদের লক্ষ্য করে গুলি চালানোই জবাব দেয় তারা। এছাড়া ইয়েলো লাইন অতিক্রম করায় কয়েকজনকে গুলি চালানোর কথাও জানায় নেতানিয়াহু বাহিনী। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির আয়নাতা শহরে কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘটেছে প্রাণহানি। হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ার ফিলসি শহরেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকাতেও চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটি ও খান ইউনিসে আহত হয়েছেন নারী, শিশুসহ অনেকে। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, ইয়েলো লাইন অতিক্রম করায় হামলা চালায় সেনারা। ইসরায়েল আরও দাবি করে, খান ইউনিসে সেনাদের লক্ষ্য করে হামাসের সদস্যরা গুলি চালিয়েছিল। এর জবাবে সেখানে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি হামলার আতঙ্কের মাঝে গাজাবাসীর জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডা। আশ্রয় শিবির ও এর আশপাশে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছে অস্থায়ী ঘর ও তাঁবুতে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করছে উপত্যকার ২/৩ শিশু। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এক প্রতিবেদনে দাবি করা হয়, চলতি বছরের শুরুতে ৩টি শরণার্থী শিবির থেকে ৩২,০০০-এর মতো ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে নেতানিয়াহু বাহিনী। ধ্বংস করা হয়েছে শত শত বাড়িঘর। তুলকারেম, জেনিন ও নূর শামস এই ৩ শরণার্থী শিবিরে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইসরায়েলি বাহিনীর অভিযানে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ আশপাশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানুষের জীবনে নেমে আসে ভয়াবহ সংকট। আমি সত্যি আমার বাড়িতে ফিরে যেতে চাই। আমি সারা জীবন এই শরণার্থী শিবিরে কাটিয়েছি। যেখানে জন্মেছি, বেড়েছি, সেখানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা অনেক। অধিকৃত পশ্চিম তীরের এই ৩টি শরণার্থী ক্যাম্প থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। অল মাই ড্রিমস হ্যাভ বিন ইরেজড শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী ক্যাম্প ৩টি পুরোপুরি খালি করে দিয়েছে। প্রায় ৩২,০০০ মানুষকে বাস্তুচ্যুত করা হয়, যাদের এখনও ফিরতে দেওয়া হয়নি। এছাড়াও ৮৫০টির বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে। উচ্ছেদের পর ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন স্থানীয় মসজিদ, আত্মীয়দের ঘর বা স্কুলে। ইসরায়েল কোনো ধরনের আশ্রয়, খাবার বা চিকিৎসা সহায়তা দেয়নি বলেও অভিযোগ তাদের। ইসরায়েলি বাহিনীর দাবি, সন্ত্রাস দমনই ছিল তাদের লক্ষ্য। তবে গণ উচ্ছেদ বা ফিরে যেতে নিষেধাজ্ঞার কোনো ব্যাখ্যা দেয়নি তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৯০ জন। হামলার সময় রুশ ড্রোন পোল্যান্ড ও রোমানিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশ করায় পশ্চিমাদের সঙ্গেও মস্কোর উত্তেজনা বেড়েছে। সীমান্তবর্তী এলাকায় ১০,০০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পোল্যান্ড। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে ইউক্রেন।
এদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা চালুর বিষয়ে তুরস্কে বৈঠক করেছেন ভলোদিমির জেলেনস্কি ও রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তেরনোপিল, লোভিভ, ইভানো, ফ্রাঙ্কিভস ও খার্কিভে 4 শতাধিক ড্রোন ও অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রুশ আক্রমণে তেরনোপিলের 2টি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি ও বেসামরিক অবকাঠামো। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন। ইউক্রেনের হামলার সময় রুশ ড্রোন পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে। রোমানিয়া, পোল্যান্ড ও জার্মানির যুদ্ধবিমান এগুলোকে প্রতিহত করতে তৎপর হয়। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় 2টি বিমানবন্দর। রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্তে 10,000 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পোল্যান্ড। সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়াকে জবাব দিচ্ছে ইউক্রেনও। প্রথমবারের মতো কিয়েভ স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে। রাশিয়া দাবি করেছে ভোরোনঝে অঞ্চলে এ ধরনের 4টি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি ধরনের ক্ষেপণাস্ত্র দেয়া হবে এবং সেগুলোর রেঞ্জ কেমন হবে তা গোপন রেখেছেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য তুরস্ক সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেন দুই নেতা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারের আসন্ন নির্বাচনের আগে বিদ্রোহী দমনে অভিযান জোরদার করেছে জান্তা সরকার। আগে ছোট ছোট দল অভিযান চালালেও এবার প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত সেনা সদস্য। নির্বাচনের আগে ম্যাগভে অঞ্চলের পাকোক্কু জেলার নিয়ন্ত্রণ ফিরে পেতেই এই তৎপরতা। তবে বিদ্রোহী গোষ্ঠীগুলো বলছে জান্তা সেনারা অভিযান জোরদার করলেও ওই জেলার নিয়ন্ত্রণ নিতে পারবে না। দেশটিতে আসন্ন নির্বাচনের আগে এই অভিযান আরও তীব্র হবে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মিয়ানমারের মাগওয়ের পাকোক্কু জেলায় 4 দিক থেকে অগ্রসর হচ্ছে জান্তা সেনারা। মাইথচে গ্রাম, দক্ষিণ পাওক, ইয়েসাগ্গো আর মাইনিংয়ের ইন্ডাস্ট্রিয়াল জোন 2 থেকে আলাদা আলাদা সেনার বহর ঢুকছে। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী পিডিএফ বলছে আগে যেখানে 100 জন যেত এখন প্রতিটি দলে কমপক্ষে 250 জন করে সেনা আছে। লক্ষ্য একটাই, নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। জেলা জুড়ে চলছে বিমান ও প্যারাগ্লাইডার দিয়ে হামলা। কামান থেকে চলছে গোলাবর্ষণ। সেনাদের লক্ষ্য নির্বাচনী এলাকা পুনর্দখল। পাওক, মাইং আর ইয়েসাগ্গোতে ভোট নেওয়া যাবে না এ কথা স্বীকার করলেও জানুয়ারির 2য় ধাপে নির্বাচনের আগে পুরো জেলায় হাতের মুঠোয় আনতে বড় অভিযান শুরু হয়েছে। গত মাসের শেষ দিকে সিকিপৌ টাউনশিপের একটি অস্ত্র কারখানায় প্রায় 400 জান্তা সেনাকে জড়ো করা হয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও আধা সামরিক বাহিনীর 100-র বেশি সদস্য। এরপর তারা দক্ষিণ পাউকের গ্রামগুলোতে হামলা চালায়। গত 5 নভেম্বর বিদ্রোহীদের আচমকা হামলায় কমপক্ষে 10 সেনা নিহত হয়। এরপর 12 নভেম্বর পাওক শহরে ঢুকে টানা অভিযান চালায় সেনারা। পুড়িয়ে দেওয়া হয় 30টির মতো গ্রাম। মিয়ানমারে আগামী নির্বাচনের আগে দখল অভিযান আরও তীব্র হবে বলেই আশঙ্কা স্থানীয়দের। আর যত বড়ই অভিযান হোক পাকোক্কু সহজে হাতছাড়া হবে না এমনটাই দাবি করছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আর থাকছে। আইএই এর কাছে ইরান বিরোধী প্রস্তাব উত্থাপন করবে পশ্চিমারা। উস্কানিমূলক আখ্যা তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে রাজনৈতিকভাবে টার্গেট করার অভিযোগ। যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এমন পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্ক অবস্থায় আছে বলেও দাবি করেন তিনি। আসিফ এও দাবি করেন আফগানিস্তান পাকিস্তান নিজেদের সমস্যার সমাধান করুক এমনটা চায় না ভারত। এরই মধ্যে মার্কিন কংগ্রেসে জমা দেয়া এক রিপোর্ট অনুযায়ী চীনের দেয়া অস্ত্রের সহায়তায় মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় হয়েছে। ভারত পাকিস্তান বৈরিতা দিন দিন আরও তিক্ত রূপ নিচ্ছে। আর এর মধ্যেই যুক্ত হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা। ইসলামাবাদ বারবার দাবি করে আসছে যে নয়াদিল্লির নির্দেশনায় কাবুল সীমান্ত যুদ্ধে জড়িয়েছে। গণমাধ্যম সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আবারও দাবি করেছেন যে ভারত চায় না পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান হোক। এছাড়া তিনি শঙ্কা প্রকাশ করেন পাকিস্তান এখন 2 ফ্রন্ট থেকে হামলার শিকার হতে পারে। আসিফ বলেন আফগানিস্তান পাকিস্তানের উত্তেজনার পেছনে রয়েছে
হচ্ছে ভারতের উস্কানি। The US assured us that India's role in Afghanistan is limited to economic assistance. সামা টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে অনুপ্রবেশ বন্ধ হোক। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। এর মধ্যে মার্কিন কংগ্রেসে জমা দেয়া ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের বার্ষিক রিপোর্ট অনুযায়ী মে মাসের 4 দিনের সংঘাতে চীনের সরবরাহ করা অস্ত্রের সহায়তায় সামরিক সফলতা অর্জন করে পাকিস্তান। রিপোর্টে বলা হয়, চীন 2019 থেকে 2023 সাল পর্যন্ত পাকিস্তানের 82% অস্ত্র সরবরাহ করেছে এবং 2025 সালে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করেছে। আবারও ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ট্রাম্প এও দাবি করেন যে দুই দেশের মধ্যে শুরু হতে যাওয়া আরেকটি যুদ্ধ থামিয়েছিলেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেসের নেতারা বর্তমান সরকারের কাছে প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদী কেন ট্রাম্পকে এমন মন্তব্য করা থেকে ঠেকাতে পারছেন না। নয়াদিল্লি বারবার এই দাবি অস্বীকার করলেও ট্রাম্পের বক্তব্য 60 বার পুনরাবৃত্তি হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জীবনযাত্রার ব্যয়, কর নীতি ও শহরের অর্থনৈতিক সংকট তুলে ধরবেন মামদানি। রাজনৈতিক মতাদর্শে দুজন সম্পূর্ণ বিপরীত হলেও নিউ ইয়র্কের ভবিষ্যৎ নীতি নির্ধারণী গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে তীব্র বাকযুদ্ধের পর এবার মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে বলেন, নতুন মেয়রের অনুরোধেই শুক্রবার হবে এই বৈঠক। এক প্রতিক্রিয়ায় মামদানি জানান, জীবনযাত্রার ব্যয়, নিত্যপণ্যের দাম এবং ফেডারেল নীতির নেতিবাচক প্রভাব সরাসরি ট্রাম্পকে বুঝিয়ে বলবেন। প্রচারণার সময় তিনি নিউ ইয়র্কের 85 লাখ মানুষের জন্য জীবনযাত্রা সাশ্রয়ী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে ট্রাম্প বলেন, শহরের উন্নয়নের জন্য যে কারো সাথে বসতে রাজি আছেন তিনি। নির্বাচনের আগে দুজনেই ছিলেন দুজনের কঠোর সমালোচক। নির্বাচনের আগ পর্যন্ত মামদানিকে কমিউনিস্ট বলে আক্রমণ করেছিলেন ট্রাম্প। এমনকি ফেডারেল অর্থায়ন বন্ধের হুমকিও দিয়েছিলেন তিনি। ফেডারেল নীতি নিউ ইয়র্কবাসীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে তা সরাসরি প্রেসিডেন্টকে ব্যাখ্যা করতে চান মেয়র মামদানি। রাজনৈতিক ভিন্নতা থাকলেও নিউ ইয়র্কের স্বার্থে আলোচনায় বসা জরুরি বলে মনে করেন তিনি। হোয়াইট হাউসের এই বৈঠক শুধু নিউ ইয়র্ক নয়, বরং জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাচ্ছি সেখানে। পালন করেন মন্ত্রণালয়ের মধ্যে ওনারা প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এই যে প্রশাসনিক দায়িত্ব নিম্ন আদালতের যে বিচারকরা পালন করবেন, ওনাদের কাজের শৃঙ্খলা, ছুটির বিষয়াদি, কন্ট্রোল, এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে। শুধুমাত্র নিম্ন আদালতের বিচারক যারা আছেন তাদের কন্ট্রোল, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা, ছুটিজনিত বিষয়াদি উচ্চ আদালতের হাতে চলে যাবে। উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করবে। এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার আমলে প্রচণ্ডভাবে আমরা দেখেছি নিম্ন আদালতে যারা বিচারক থাকতেন তাদেরকে আইন মন্ত্রণালয় কন্ট্রোল করত। আইন মন্ত্রণালয়ের ইচ্ছায় নিম্ন আদালতের বিচারকরা জামিন দিবেন কি দিবেন না, সাজা দিবেন কি দিবেন না, এই ধরনের সিদ্ধান্ত নিতেন। এমন অনেক অভিযোগ আমরা শুনতাম, এমন অনেক কিছু আমরা দেখতাম। তো এই অবস্থার অবসান ঘটবে। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখাশোনা করবেন। বাট এটা এই মুহূর্তে এখনই কার্যকর হচ্ছে না, কারণ সচিবালয়টা প্রতিষ্ঠা করতে হবে, এটাকে ফাংশনিং করতে হবে। আমরা বিধান রেখেছি সচিবালয় সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি
উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। আশা করছি আমরা উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ কার্যকর হয়ে যাবে, গঠন করা হয়ে যাবে। এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সম্পূর্ণভাবে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে। সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে নিম্ন আদালতের যে আর্থিক ব্যবস্থাপনা বা আর্থিক স্বাধীনতা সেটাও নিশ্চিত করা হয়েছে। এখানে আমরা কতগুলো বিধান করেছি। নাম্বার 1 বিধান হচ্ছে আদালতের, উচ্চ আদালতের বা নিম্ন আদালতের পুরা বিচার বিভাগের, সম্পূর্ণ বিচার বিভাগের উন্নয়ন বা সম্পূর্ণ উচ্চ আদালত বিচার বিভাগের আপনার যে কোনো ধরনের প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে সচিবালয়ের নেতৃত্বে, উচ্চ আদালতের সচিবালয়ের নেতৃত্বে, সুপ্রিম কোর্টের সচিবালয়ের নেতৃত্বে একটা যাচাই বাছাই কমিটি থাকবে। যাচাই বাছাই কমিটি প্রকল্প গ্রহণ করবে। সেই প্রকল্প একটা কমিটির কাছে পাঠানো হবে পরামর্শের জন্য। সেই কমিটির প্রধান থাকবে উচ্চ আদালতের প্রধান বিচারপতির অনুমোদন বা সম্মতিতে, বা উনি যার নাম রেফার করবেন সেরকম একজন আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে একটা কমিটি থাকবে। সেই কমিটি যখন সুপারিশ করবে, সুপারিশ করার পর সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি 50 কোটি টাকা বা তার কম হয়, সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন, আর কারো অনুমোদনের প্রয়োজন হবে না। 50 কোটি টাকার যদি বেশি হয় তখন প্রধান বিচারপতি এটা পরিকল্পনা কমিশনের মাধ্যমে একনেকের সভায় উপস্থাপন করবেন। অর্থাৎ 50 কোটি টাকা প্রকল্প, 50 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়, এই ধরনের প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে। এবং এই 50 কোটিতে সীমাবদ্ধ না, এটা যদি সংশোধিত হয়, ভবিষ্যতে বাড়ানো হয় বা সময় বাড়ানো হয় বা খরচ বেড়ে যায়, তাহলে আরও 50 কোটি টাকা পর্যন্ত। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন সচিব মোহাম্মদ আসাদ আলম সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। সেই চিঠি দিল্লিতে দেওয়া হয়েছে কিনা এবং চিঠি পাঠানোর প্রক্রিয়াটা কি হবে সেটা যদি করতেন। দেখুন, এই সংবাদ সম্মেলনটা এবং সংবাদ মাধ্যম কর্মীদের সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে, এটা একই সাথে থিম পুত্রবহ এখন হচ্ছে। এটা খুবই অসৌজন্যমূলক হবে যদি এটা আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে গিয়ে অন্য কোনো আলোচনা করি। সুতরাং আমি আশা করব আপনি বুঝবেন এবং আলোচনাটা দ্বিপাক্ষিক সফরের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকলে দু দেশের জন্য এটা সৌজন্যমূলক হয়। থ্যাংক ইউ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছিলেন সচিব মোহাম্মদ আসাদ আলম সিয়াম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আন্তর্জাতিক সময় আরো থাকছে। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক সময় আরো থাকছে। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভায় বিজেপির আধিপত্য। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে 27,000 কোটি ডলারের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আয়োজিত বিজনেস ফোরামে ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ সালমানের সাহসী নেতৃত্ব ও দুই দেশের সম্পর্ক জোরদারে তার প্রতিশ্রুতি এই বিনিয়োগকে সম্ভব করেছে। তিনি আরও জানান, জ্বালানি, সামরিক প্রযুক্তি, অবকাঠামো ও সামরিক খাতে এসব বিনিয়োগ দুই দেশের পারস্পরিক বাণিজ্যকে নতুন পর্যায়ে নিয়ে যাবে। এই চুক্তিকে কৌশলগত সম্পর্কের নতুন মাইলফলক বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সংস্থার কাছে ইরানের পরমাণু কর্মসূচি বিরোধী প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। এই পদক্ষেপকে উত্তেজনাপূর্ণ ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে ইরান। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে পশ্চিমারা রাজনৈতিকভাবে টার্গেট করার প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। চলতি সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরান বিরোধী নতুন প্রস্তাব পেশ করতে যাচ্ছে। এর জেরে তীব্র ক্ষোভ জানিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পশ্চিমা প্রচেষ্টা সম্পূর্ণই রাজনৈতিক, যার লক্ষ্য সেপ্টেম্বরের শেষে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা। সংস্থাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে ইরান। আরাকচি দাবি করেন, এতে সংস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্তের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। চাপ, নিষেধাজ্ঞা বা সামরিক হুমকি দিয়ে ইরানকে নীতিগত সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করা সম্ভব নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনির সিনিয়র উপদেষ্টা কামাল খাররাজি। ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের শক্তি নির্ভর চাপ কখনোই তেহরানকে পথ বদলাতে বাধ্য করতে পারবে না। এদিকে ইরানের পরমাণু স্থাপনা পুনরায় পরিদর্শন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। গত 9 সেপ্টেম্বর কায়রোতে সমঝোতার পর একাধিক স্থাপনায় পরিদর্শন ও নকশা যাচাইকরণ আবার শুরু হয়েছে। গেল জুনে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে তেহরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। দশমবারের মতো ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেন নীতিশ। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। মন্ত্রিসভায় 19 সদস্যের মধ্যে 10 জনই বিজেপির। নীতিশের দলে রয়েছেন মাত্র 10 জন। চলতি মাসের নির্বাচনে ভূমিধস জয় পায় এনডিএ জোট, ভরাডুবি হয় কংগ্রেস জোটের। ভারতের কাছে প্রায় $93 মিলিয়ন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ও সহায়ক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, এই বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যকে এগিয়ে নেবে। এজেন্সির তথ্য অনুযায়ী প্রথম প্যাকেজের মূল্য $45.7 মিলিয়ন, যার মধ্যে রয়েছে জ্যাভেলিন, FGM-148 মিসাইল, ফ্লাই টু বাই ইউনিট এবং 25টি লাইটওয়েট কমান্ড লঞ্চ ইউনিট। বাকি অংশে রয়েছে অন্যান্য সরঞ্জাম, যা ভারতের স্থল সক্ষমতা উন্নত করতে ব্যবহৃত হয়। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের ফাইল প্রকাশের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প জানান, তিনি এমন একটি বিলে স্বাক্ষর করেছেন যাতে দণ্ডিত এপস্টাইনের সংক্রান্ত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বিচার বিভাগকে 30 দিনের মধ্যে নথিগুলো এমনভাবে প্রকাশ করতে হবে যেন তা সহজে খোঁজা ও ডাউনলোড করা যায়। এদিন ট্রাম্প অভিযোগ করে বলেন, তার প্রশাসনের সাফল্য আড়াল করতে ডেমোক্রেটরা ইচ্ছাকৃতভাবে এই ইস্যুটি সামনে নিয়ে এসেছে। রুশ গুপ্তজাহাজ ইয়ান্তার লেজার ব্যবহার করে রয়্যাল এয়ারফোর্স পাইলটদের কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এমন পদক্ষেপকে চরম বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, ব্রিটিশ সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। হিলি জানান, ইয়ান্তার চলতি বছরে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। চেক প্রজাতন্ত্রে 2টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত 42 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী প্রাগ থেকে প্রায় 132 কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটেছে। এরপর এই দুর্ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস ও জরুরি সেবার কর্মীরা পৌঁছায়। পরে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রী মার্টিন কুপকা এক্সে বলেছেন, দুর্ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সম্ভবত একটি ট্রেন সিগন্যাল অমান্য করে চালানো হয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার বাহিনীর আগ্রাসনে নিহত 28 ফিলিস্তিনি, আহত 77। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় শিশুসহ নিহত 26, আহত অন্তত 90। সীমান্তের কাছে 10,000 সেনা মোতায়েন পোল্যান্ডের, সংঘাত বন্ধে এরদোয়ান-জেলেনস্কি বৈঠক। এবং নির্বাচনের আগে উত্তপ্ত মিয়ানমার, বিদ্রোহীদের দমনে বিভিন্ন অঞ্চলে সেনা বাড়াচ্ছে জান্তা সরকার, হাতছাড়া হওয়া এলাকা পুনরুদ্ধারে অভিযান। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। আলিশা, ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।